হ্যালো গাইস, ফাইনালি রহস্যময় সিজন 2 ড্রামাটি চলে এসেছে। আর আমি আপনাদের জন্য এক্সপ্লেন ভিডিও নিয়ে আসছি। আর হ্যাঁ গাইস, প্রথম এপিসোডটা আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, কারণ গাইস অনেকগুলো ক্যারেক্টারই গাইস চেঞ্জ করা হয়েছে এই রহস্যময় সিজন 2 ড্রামাতে। তাই গাইস আপনারা সম্পূর্ণ ড্রামাটি দেখার চেষ্টা করবেন এবং কয়েকটা পর্ব আপনারা দেখলে পরে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন, সবকিছু বুঝতে পারবেন। সো গাইস যদি বুঝতেও না পারেন তারপরও আপনারা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে, আমি গ্যারান্টিতে বলতে পারি। তো গাইস চলুন শুরু করা যাক রহস্যময় সিজন 2 ড্রামাটি। রহস্যময়ী ড্রামা শেষ হওয়ার পর প্রায় 9 বছর ধরে একটি প্রশ্নের উত্তর অমীমাংসিত ছিল। চুচিও কি বেঁচে ছিল? রহস্যময়ী ড্রামা সিজন 2 এর প্রথম পর্বেই সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। চুচিও বেঁচে আছে, কিন্তু বেঁচে থাকার জন্য তাকে এমন একটি মূল্য দিতে হয়েছে যা কোনো ভক্তই কল্পনা করতে পারেনি। সে তার সব স্মৃতি হারিয়ে ফেলেছে। যুদ্ধের কথা তার মনে নেই, ইয়ানশনের কথা তার মনে নেই, এমনকি ইউনিওর কথাও তার মনে নেই। এই গল্পের প্রথম পর্বে আমরা দেখতে পাই পরিচিত সব কিছু কীভাবে তার কাছে অচেনা হয়ে যায়। আর সবচেয়ে বড় হুমকি কোনো শত্রু নয়, বরং তার নিজের ভুলে যাওয়া অতীত। প্রচণ্ড তুষার ঝড়ের মধ্যে ইয়ানশনের বাহিনী ইউনিওর বাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করে। ওই রাজ্যের সিংশান কোর্টের নেতা ইউনিয়ে তার পরাজিত শত্রুদের মৃতদেহের উপর একা দাঁড়িয়েছিল। পুরো শরীর রক্তে ভেজা থাকলেও সে আত্মসমর্পণ করতে অস্বীকার করে। ইউনিওকে শেষ করে দেওয়ার জন্য ইয়ানশনের সৈন্যরা যখন তার দিকে ডজন ডজন তীর তাক করে, তখন ইউনিওর বিশ্বস্ত অধীনস্থ ইউএনচি অর্থাৎ ইউএনসি তাকে রক্ষা করতে নিজের শরীরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করে। চুচিয়াও সেখানে এসে ইয়ানশুনকে থামানোর চেষ্টা করে। চুচিয়াওকে বলতো সিঙ্গা, কিন্তু ইয়ানশুনকে থামানো সম্ভব হয়নি। তীরের আঘাতে ইউনিওয়ে মাটিতে লুটিয়ে পড়ে। প্রচণ্ড রাগে চুচিয়াও ইয়ানশুনের দিকে এগিয়ে যায়। এই সুযোগে ইয়ানশুন ইউনিওকে ঘিরে থাকা বরফের স্তর ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে ইউনিও বরফে ঢাকা হ্রদের গভীরে ডুবে যেতে থাকে। তখন চুচিয়াও আতঙ্কিত ও মরিয়া হয়ে সঙ্গে সঙ্গে সেই বরফ ঠান্ডা হ্রদে ঝাঁপ দেয় এবং ইউনিওর সঙ্গে সেও পানির গভীরে তলিয়ে যায়। গাইস এই পর্যন্ত আমরা সবাই দেখছি, আমরা সবাই জানি, কিন্তু তারা দুজন যে হ্রদের নিচে তলিয়ে গেছে, তলিয়ে যাওয়ার পর কি হলো এখন তোমরা সেই কাহিনী জানতে পারবা। এখন আমরা দেখতে পারবো 3 মাস পরের কাহিনী। এই হ্রদের নিচে তলিয়ে যাওয়ার 3 মাস পরের কাহিনী আমরা এখন দেখবো। তো চলো। এই কাহিনী তো আমরা সবাই জানি, তাই না? রহস্যময় সিজন 1-এই আমরা শেষের দিকে দেখছিলাম। এখন প্রায় 3 মাস কেটে গেছে। চুচিয়াও জ্ঞান ফিরে পায়। চুচিয়াও বলতে কি সিংহা আবারও বলতেছি। সো সে ইয়ানবেই শিবিরে এখন বর্তমানে আছে, কিন্তু তার মন একবারে শূন্য। তার কোনো স্মৃতি নেই, শুধু বরফে ঢাকা সেই হ্রদ নিয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাকে তাড়া করে বেড়ায়। ইয়ানশন তখন তার পাশে ছিল। সে চুচিয়াওকে আমার রানী এবং ইয়ানবেইয়ের বীর বলে ডাকতে থাকে। ইয়ানশন মিথ্যা বলে যে ইউনিওর বাহিনী তাদের উপর হামলা করার আগে চুচিয়াও এবং সে বিয়ে করতে যাচ্ছিল। এমনকি নিজের কথার প্রমাণ হিসেবে সে চুচিয়াওকে একটি বিয়ের পোশাকও দেখায়। এরপর ইয়ানশন নিজের করুণ অতীতের কথা চুচিয়াওকে বলতে শুরু করে। সম্রাট ইয়াংয়ের নির্দেশে ইয়ান পরিবারকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করছিল। ইয়ানশনকে বাধ্য করা হয়েছিল তার বাবা এবং পরিবারের সদস্যদের কাটা মাথাগুলো শনাক্ত করতে। প্রচণ্ড রাগে ইয়ানশুন ইউনিওকে হত্যা করার চেষ্টা করছিল, কিন্তু শত শত প্রহরী তাকে আটকে দেয়। নিজের ছেলের কষ্ট শেষ করার জন্য ইয়ানশুনের মা সামনে এগিয়ে আসেন এবং একে একে পরিবারের মৃতদেহগুলো শনাক্ত করতে থাকেন। কিন্তু সবগুলো শনাক্ত করার পর তিনি এমন একটি পদক্ষেপ নেন যা কেউ আশা করেনি। ইয়ানশুনের চোখের সামনেই তিনি নিজের জীবন শেষ করে দেন। ইয়ানশুন আরও বলে চুচিয়াও কীভাবে তাকে সাহায্য করেছিল এবং পরে প্রাসাদের কারণে আহত হয়েছিল। এই করুণ ঘটনাগুলোই ইয়ানশনের প্রতিশোধ এবং বিদ্রোহের আগুনকে আরও জ্বালিয়ে দিয়েছিল। বর্তমানে ফিরে এসে ইয়ানশনের সেনাপতি চেং ইওয়ান একটি মৃতদেহ নিয়ে আসে। সে দাবি করে মৃতদেহটি ইউনিওর। তার সঙ্গে ছিল ইউনিওর বিখ্যাত পো ইউয়ে তলোয়ার। কিন্তু তারা মিথ্যা বলছিল। তারা চুচিয়াওকে বোঝায় যে ইউনিও ছিল তার সবচেয়ে বড় শত্রু, যে সিংশান কোর্টে সে দাসী থাকাকালীন তার ভাই বোনদের হত্যা করেছিল। চুচিয়াও নিজের অজান্তেই এক অদ্ভুত বিষণ্ণতা অনুভব করে, কিন্তু কেন এমন লাগছে সে বুঝতে পারে না। তারপর সে মৃতদেহটি পুড়িয়ে ফেলার নির্দেশ দেয়। অন্যদিকে শিমিংয়ের সীমান্তে ইউনিওকে অচেতন এবং অত্যন্ত দুর্বল অবস্থায় পাওয়া যায়। হ্রদের পানির নিচের স্রোত তাকে ভাসিয়ে শিমিংয়ের এলাকায় নিয়ে গিয়েছিল। শিমিংয়ের রাজা তাকে উদ্ধার করেন। ইউনিওর চিকিৎসার জন্য তিনি হাড় ভেদকারী ভৈষজ ব্যবহারের নির্দেশ দেন, কিন্তু এর আড়ালে ইউনিওকে নিয়ে রাজার একটি ভয়ঙ্কর পরিকল্পনা ছিল।
এদিকে চেং ইওয়ান এখনও উদ্বিগ্ন ছিল। তার ভয় ছিল চুচিয়াও যদি কখনো মনে করতে পারে যে ইয়ানশুন কিভাবে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল এবং তার আদেশেই শু লি বাহিনীকে বলে দিয়েছিল, তাহলে সব কিছু প্রকাশ হয়ে যাবে। তাই চেং ইওয়ান পরামর্শ দেয় চুচিয়াওকে সরিয়ে দেওয়া উচিত। কিন্তু ইয়ানশুন সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ইয়ানশুনকে রাজি করাতে না পেরে চেং ইওয়ান হেলিয়ান গোত্রের এক নারী কর্মকর্তা হেলিয়ান লিং এর সঙ্গে জোট বাঁধে। দুজনের লক্ষ্য ছিল একই। হেলিয়ান গোত্র চায় হেলিয়ান লিং রানী হোক, আর চেং ইওয়ান চায় চুচিয়াওকে পৃথিবী থেকে সরিয়ে দিতে। এদিকে মেইলিন পাশে গ্যালিন, লানচুয়ান এবং হংচুয়াং গোত্রের প্রবীণরা ইয়ানশুনকে অতিরিক্ত সেনা পাঠাতে অস্বীকার করে। তাদের চুক্তি ছিল তাদের সৈন্যরা ইয়ান পরিবারের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং ইয়ানের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য সেখানে অবস্থান করছে। কিন্তু ইয়ানশুন বসে থাকেনি। তার ইতিমধ্যেই আরেকটি পরিকল্পনা তৈরি ছিল। সে ইউনবি এলাকায় ইয়ান বাহিনীর খাদ্য ও রসদের গুদামে হামলা চালানোর পরিকল্পনা করে এবং তার আক্রমণ তখন সফলও হয়। ইয়ানের বিশাল খাদ্য ভাণ্ডারে আগুন ধরে যায় এবং সপ্তম রাজপুত্র ঝাউচে সেখানে আটকা পড়ে। সেই সংঘর্ষের সময় ইয়ান রাজ্যের অভ্যন্তরীণ ষড়যন্ত্র প্রকাশ করে দেয়। ত্রয়োদশ রাজপুত্র ঝাও ইয়াং ইচ্ছা করে ঝাউচের জন্য পাঠানো সামরিক রসদ আটকে দিয়েছিল। তার উদ্দেশ্য ছিল দুই রাজপুত্রকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া। কিন্তু ইয়ানশুন ঝাউচেককে হত্যা করেনি, বরং তাকে ইয়ানে ফিরিয়ে যাওয়ার সুযোগ দেয়। কারণ ইয়ানশুন বিশ্বাস করেছিল একজন রাজপুত্রের মৃত্যু যতটা ক্ষতি করতে পারে, তার চেয়েও বেশি ক্ষতিকর হবে রাজপুত্রদের মধ্যে চলতে থাকা বিভেদ। এদিকে চুচিয়াও ক্রমশ আরও বেশি সন্দেহ আর দ্বিধায় পড়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল না, সে যদি সত্যি একজন সাধারণ দাসী হয়ে থাকে, তাহলে কীভাবে সে এত ক্ষমতার সঙ্গে মার্শাল আর্ট জানে এবং ইয়ানশুনের জন্য এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এমনকি একসময় রানী পর্যন্ত হয়েছে। চ্যাংয়ান চিকিৎসার অজুহাতে চুচিয়াওকে চিকিৎসার জন্য ইয়ান্দুরের একটি অস্থায়ী প্রাসাদে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু পথে দাতং গিল্ডের একজন বিদ্রোহী তাদের পথ আটকায়। তাদের নেতা জং ইউ দাবি করে চুচিয়াও নিজের একটি চিঠি পাঠিয়ে তাকে উদ্ধার করার অনুরোধ করছিল, কারণ সে ইয়ানশুনকে বিয়ে করতে চায়নি। এরপর জং ইউ ইয়ানশুনের অন্ধকার দিকগুলো একে একে প্রকাশ করতে থাকে। দাতং গিল্ডের উপর চালানো হত্যাযজ্ঞ, ঝুলি বাহিনীকে ধ্বংস করা, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ইউনিউকে ফাঁদে ফেলার জন্য ইয়ানশুন চুচিয়াওকেই টোপ হিসেবে ব্যবহার করছিল। কিন্তু আরও কিছু প্রকাশ করার আগেই চ্যাং ইউয়ানের বাহিনী সেখানে পৌঁছে চুচিয়াওকে উদ্ধার করে এবং জং ইউকে গ্রেপ্তার করে। ইয়ানশুনের সামনে চুচিয়াওকে প্রশ্ন করে জং ইউকে কেন বন্দী করা হয়েছে। সে স্বীকার করে যে বরফে থাকা সেই হ্রদ নিয়ে সে সবসময় দুঃস্বপ্ন দেখে আসছে। এমনকি তার সন্দেহ হতে শুরু করে যে ইয়ানশুন তার কাছ থেকে সত্যিটা লুকাচ্ছে। এই কথা শুনে ইয়ানশুন প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যায়। অন্যদিকে সাবেক রাজকুমারী ঝাও চৌনার নির্বাসনে জীবন কাটাচ্ছিল। দুঃখ ভুলতে সে মদে ডুবে থাকতো, এমনকি প্রহরীদের কাছ থেকেও অপমান সহ্য করত। হেলিয়ান লিং ইচ্ছা করেই তার সঙ্গে দেখা করতে চায় এবং ইয়ানশুন ও চুচিয়াংয়ের বিয়ের আমন্ত্রণপত্র তার হাতে তুলে দেয়। এর উদ্দেশ্য ছিল চৌনারের মনে আরও বেশি রাগ ও প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেওয়া। ফলে চৌনার শপথ করে যে সে চুচিয়াওকে ভয়ঙ্কর কষ্ট দেবে। হেলিয়ান লিং এর কাছ থেকে চুচিয়াও কোথায় আছে সেই তথ্য পাওয়ার পর চৌনার শেষ পর্যন্ত ইয়ানশুন ও চুচিয়াওকে ফাঁদে ফেলতে সক্ষম হয়। দুজনকেই লোহার শিকল দিয়ে দাসদের মতো বেঁধে বন্দি করা হয়। চৌনার চুচিয়াওকে দোষ দেয়, বিয়ের ঠিক আগ মুহূর্তে চুচিয়াওয়ের কারণেই তার বাগদত্তা ইয়ানশুন তাকে ছেড়ে গিয়েছিল। সে চুচিয়াওয়ের কাঁধে দাসের চিহ্ন দাগিয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু ইয়ানশুন তাকে থামিয়ে দেয়। সে জানায় চুচিয়াওকে মুক্তি দেওয়া হলে সে চৌনারকে বিয়ে করতে রাজি। ইয়ানশুন যখন বিয়ের প্রস্তুতি নিচ্ছিল তখন প্রতিশোধ পরায়ণ চৌনার চুচিয়াওকে নির্যাতন করতে থাকে। বারবার তাকে পানি ভর্তি একটি পাত্রের মধ্যে ডুবিয়ে দেওয়ার ফলে তার মনে ভয়ঙ্কর এক অনুভূতি তৈরি হয়, যেন সে আবার সেই বরফ ঠান্ডা হ্রদে ডুবে যাচ্ছে। আর সেই অনুভূতি চুচিয়াওয়ের হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরিয়ে আনতে শুরু করে। একই সঙ্গে তার মার্শাল আর্টের দক্ষতাও ফিরে আসে। চুচিয়াও নিজেকে মুক্ত করে ফেলে। ঠিক তখনই ইয়ানশুন তাকে উদ্ধার করতে সেখানে এসে পৌঁছায়। তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঝাউচে তাদের পথ আটকে দেয়। কিন্তু সপ্তম রাজপুত্রের মনে পড়ে যায় একসময় ইয়ানশুন তার জীবন বাঁচিয়ে দিয়েছিল, তাই সে তাদের চলে যেতে দেয়। এতে তার ছোট বোন চুনের প্রচণ্ড রাগ হয়। ইয়ানবেই শিবিরে ফিরে চুচিয়াও ইয়ানশুনের পিঠের ক্ষতটি চিকিৎসা করে। ইয়ানশুন শপথ করে যে সে সবসময় চুচিয়াওকে রক্ষা করবে।
কিন্তু গোপনে সে চুচিয়াওয়ের ওষুধের সঙ্গে স্যাকল গ্রাস নামের একটি সামরিক ওষুধ মিশিয়ে দেয়, যা স্মৃতিশক্তিকে দুর্বল করে। তার উদ্দেশ্য ছিল চুচিয়াও যেন তার পুরনো স্মৃতিগুলো আর ফিরে না পায়। এদিকে তাদের বিয়ের বিরোধিতা আরও তীব্র হতে থাকে। এমনকি চ্যাং ইয়ান স্বীকার করে যে যাত্রাপথে চুচিয়াওকে কোথায় আছে সেই তথ্য সেই ফাঁস করেছিল। তবু শৈশবের সম্পর্ক ও আনুগত্যের কারণে ইয়ানশুন তাকে ক্ষমা করে দেয় এবং তার জীবন বাঁচিয়ে দেয়। অন্যদিকে সেও গোত্রের জেনারেল হুয়ান একসময় সরল ও সাহসী যোদ্ধা চুচিয়াওয়ের মুখোমুখি হয়। দুজনের মধ্যে পারস্পরিক সম্মান তৈরি হয়। চুচিয়াও জেনারেল হুয়ানকে একটি গোপন অনুরোধ করে, বিয়ের সময় যদি তার কোনো বিপদ ঘটে তাহলে যেন তার দেহটি সে বরফে ঢাকা হ্রদের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে জেনারেল হুয়ান দাসী সুয়ের আচরণে সন্দেহজনক কিছু লক্ষ্য করে। তদন্ত করে সে চুচিয়াংয়ের ওষুধের বাক্সে সেই সামরিক ওষুধ স্যাকল ঘাস খুঁজে পায়। সে সঙ্গে সঙ্গে ইয়ানশুনকে বিষয়টি জানায়, কিন্তু ইয়ানশুন তার কথা গুরুত্ব দিয়ে শোনেননি। ইয়ানশুনের প্রতিক্রিয়া দেখে সুয়ের সন্দেহ আরও বেড়ে যায়। তার মনে হতে থাকে প্রাসাদের ভেতরে কেউ ইচ্ছা করে চুচিয়াওকে এমন একটি ওষুধ দিচ্ছে যা তার স্মৃতি মুছে দিচ্ছে। অবশেষে বিয়ের দিন এসে যায়। হঠাৎ করে সেখানে হামলা হয়। ইয়ানশুন দ্রুত চুচিয়াওকে খুঁজতে ছুটে যায়, কিন্তু একটি গাড়ির ভেতর সে চুচিয়াওকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। চুচিয়াও মারা গেছে ভেবে ইয়ানশুন প্রচণ্ড ক্ষুব্ধ ও শোকাহত হয়ে পড়ে। এই শোকের মধ্যেই জেনারেল হুয়াং তার দেওয়া প্রতিশ্রুতি মনে রাখে। সে চুচিয়াওয়ের দেহ নিয়ে সেই বরফে ঢাকা হ্রদের দিকে রওনা হয়। ইয়ানশুন তাদের পিছু নেয়। হ্রদের কাছে পৌঁছানোর পর দেখা যায় চুচিয়াও আসলে মারা যায়নি, সে নিজের মৃত্যুর অভিনয় করছিল। একসময় ইউনিও তাকে যেভাবে শিখিয়েছিল ঠিক সেভাবেই একটি রূপালী সুচ ব্যবহার করে নিজের আকুপাকচার পয়েন্টগুলো সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। আকুপাকচার পয়েন্টগুলো কী গাইস আমি জানি না, তোমরা জানলে কমেন্ট করে জানাই দিও। তার উদ্দেশ্য ছিল ইউ এবং সুলি বাহিনীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া। চুচিয়াও প্রকাশ করে যে তার সব স্মৃতি ফিরে এসেছে। এতদিন সে ইয়ানশুনের প্রতি আনুগত্য থাকার অভিনয় করছিল, সেটি আসলে ছিল ইয়ানশুনকে ফাঁদে ফেলার একটি পরিকল্পনা। কিন্তু ইয়ানশুনও স্বীকার করে যে প্রথম থেকেই তার সন্দেহ ছিল, তবু সে নিজের জীবন ঝুঁকিতে ফেলছিল এই আশায় যে হয়তো চুচিয়াও এখনও তাকে ভালোবাসে। রাগে ফায়ার হয়ে চুচিয়াও ইয়ানশুনের সঙ্গে লড়াই শুরু করে। লড়াইয়ের এক পর্যায়ে দুজনেই বরফ ঠান্ডা হ্রদের পানিতে পড়ে যায়। ইয়ানশুন চুচিয়াওকে পানির উপরে ঠেলে তোলার চেষ্টা করে, কিন্তু নিচে ধীরে ধীরে আরও গভীরে ডুবে যেতে থাকে। ঠিক তখনই বরফ ঠান্ডা পানির গভীরে ইউনিউকে চুচিয়াওকে বাঁচাতে সাঁতার কাটতে দেখা যায়। তার মানে ইউনিউ আবার ফিরে এসেছে, সে এখনও জীবিত আছে এবং সে এখানে তাকে বাঁচাতে আসছে। সে অচেতন চুচিয়াওকে তুলে নিয়ে একটি গুহায় আশ্রয় নেয়। ঠান্ডার বিষক্রিয়া থেকে চুচিয়াওকে সুস্থ করার জন্য প্রয়োজনীয় ওষুধ পাওয়ার উদ্দেশ্যে ইউ রানী লিং ইউকে জিম্মি করে এবং তাকে ব্যবহার করে শিওংয়ের রাজার সঙ্গে দর কষাকষি করার পরিকল্পনা করে। অন্যদিকে বরফে থাকা হ্রদের সেই ভয়াবহ ঘটনার পর ইয়ানশুনও প্রচণ্ড ঠান্ডার বিষক্রিয়ায় পড়ে কোমায় চলে যায়। আর সেই সুযোগেই সদ্ব্যবহার করতে চ্যাং ইউয়ান সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেয়। গাইজ, তোমরা হয়তো প্রথম এপিসোডটা তেমন একটা বুঝতে পারো না আমি জানি, তবে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে। নেক্সট এপিসোডটা দেখলে পরে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো গাইজ, আশা করি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগছে। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই লাইক করে দাও এবং যাদের কাছে ভালো লাগে নাই তারাও লাইক করে দাও। তো গাইজ, দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফেজ।